মধ্যে? না, আমাদের ওই আজকে পলিটিক্স ক্লাবের আলোচনায় যুক্ত হয়েছি আমি। রাজু আহমেদ খান পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক, সে সাথে আমার সঙ্গে আছেন মোয়াজ্জেম হোসেন খান মজলিস, আছেন শরীফুল ইসলাম, অধ্যক্ষ শরীফুল ইসলাম, আছেন আমির আলী হাওলাদার। যার যার রাজনৈতিক পরিচয় আপনারা শিরোনামে দেখতে পাবেন। আলোচনার বিষয় হচ্ছে পাক ভারত যুদ্ধের সম্ভাব্যতা সম্পর্কে আলোচনা করবেন আমির আলী হাওলাদার, বাংলাদেশ মুসলিম লীগ কমিটির চেয়ারম্যান। আপনি শুরু করেন। কি যুদ্ধ কি হবে নাকি? কারণ এদের তো 47-এর পর থেকে তাদের সাথে যুদ্ধ লাগাই আছে, আদর্শগত যুদ্ধ, হ্যাঁ, ইসলামিক যুদ্ধ, কথা বলতে এটা তো তাদের উপর একটা লাগানো আছে। কারণ হলো কি, এটা হলো চর দখল করার মতন। আচ্ছা আচ্ছা, কথা বলছেন না? কারণ হলো এটা চর দখল, এটা মূলা দড়ায় রাখার মতন, এটা সাধারণ মানুষদেরকে জিম্মি করার মতন অবস্থা হয়েছে। যেমন পাকিস্তান, সেমন ইন্ডিয়া, এদেরকে মূলা দড়াতে, এদের জিম্মি করে রাখছে। এদের জিম্মি হলো মানে কাশ্মীর, আধার কাশ্মীর। আচ্ছা, এই কাশ্মীরটা হলো একটা জিম্মি, দোনো দিকের থেকে জিম্মি। কারণ যেমন পাকিস্তান থেকে জিম্মি, তেমনি আমরা মনে করেন ইন্ডিয়ার থেকে বড় জিম্মি। কারণ ইন্ডিয়া তো ওদেরকে কি বলবেন, ওদের কমিউনাল বললেও শেষ হবে না, ওদের ভিতরে মানবতা বলতে কিছু নাই, ওদের সোশ্যালিজম কিছু নাই, ওদের ভিতরে যে জিনিসটা আছে তারা আজকে তাকায় দেখেন যে মুসলমানদেরকে, ওরা তো সংখ্যাগরিষ্ঠ হিন্দু কিন্তু সংখ্যালঘু মুসলমান, তারা আজকে মুসলমানদেরকে কিভাবে মানব অধিকার লঙ্ঘন করতেছে, সংবিধান লঙ্ঘন করতেছে। মানুষের যে একটা মানবতা বোধ আছে, সেই বোধটাও বোধহয় মুদির কাছে আমার নাই। আচ্ছা আচ্ছা, আপনার কাছে আসবো। আলোচনা চলছে, সম্ভাব্য পাক ভারত যুদ্ধ নিয়ে আলোচনা করবেন জাতীয় স্বাধীনতার মঞ্চের আহ্বায়ক এবং জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস। মজলিস ভাই, কেমন আছেন? জি, ভালো আছি। আপনি তো আমাদের আলোচনায় সচরাচর আসেন না, আপনার কাছ থেকে জ্ঞানগর্ভ পাক ভারতের ইতিহাস সহকারে সম্ভাব্য যুদ্ধের ইতিবৃত্তান্ত জানতে চাই। আসলে ভারত বিভক্ত হওয়ার সময় কাশ্মীর ইস্যুটা যেহেতু ব্রিটিশরা আনসেটেল রেখে গেছিল এবং সম্ভাব্য দেশীয় রাজাদের উপরে ছেড়ে দিয়েছিল যে তারা পাকিস্তানে অথবা হিন্দুস্তানে যোগ দেবে কিনা অথবা স্বাধীন থাকবে কিনা। তো ওখানে হিন্দু রাজা ছিল, মুসলমান প্রজা বেশি ছিল, তো উনি ভারতে যোগ দেওয়াতেই আসলে এটা সংকটটা সৃষ্টি হয়েছে। আর তারপরেও এটা কিছুটা চোখ ছিল, কারণ ভারতের শাসক শ্রেণী যারা আগে ছিল, বিশেষ করে পন্ডিত জওয়াহরলাল নেহরুর আমলে, ওই টাইমে আপনার কিছুটা ব্রড মেন্টালিটি নিয়েই ওনারা দেশ শাসন করেছেন, যে জন্য ওখানে 370 অনুচ্ছেদ ছিল, কিছুটা স্বার্থ শাসন ছিল আর কি কাশ্মীরিদের। কিন্তু এখন রাজনীতিতে যখন ধর্ম যুক্ত হয়েছে এবং ধর্ম দিয়েই আপনার নির্বাচনে জয়লাভ করার একটা সম্ভাব্য রাস্তা তৈরি করেছে বিজেপি, এবং আমার মনে হয় যে তারা এইটা করতে যে তারা একটার পর একটা আপনার মুসলিম বিদ্বেষী একটা মনোভাব নিয়েছেন, এবং তারা যদি মুসলমানরা যাতে ভারতে না থাকতে পারে সেই ধরনের একটা ব্যবস্থা করার চেষ্টা করছেন। তা আমার মনে হয় যে এখানে যেমন ওয়াক বিলটা আর কি, যে ওয়াক বিলের বিরুদ্ধে সমগ্র ভারতের 20 কোটি মুসলমানই ফুসে উঠছিল, ঠিক এই মুহূর্তে আবার যখন পাকিস্তানের দ্বিতীয় প্রধান ব্যক্তি বাংলাদেশে আসার কথা ছিল, তার 2 দিন আগে এই ঘটনাটা ঘটলো। আমার মনে হয় যে এটা আমাদের আসিফ নজরুল ওটা বুঝাই হোক আর না বুঝাই হোক বলছে যে এটা ভারতই করাইছে। আমার মনে হয় যে ভারত না, এটা ইহুদিরা মোসাদি করাইছে। কারণ এখানে একটার পর একটা প্যালেস্টাইনের পক্ষে ডেমনস্ট্রেশন হইতেছিল, এবং পাকিস্তানের দ্বিতীয় প্রধান ব্যক্তি বাংলাদেশে আসার কথা ছিল।
এটাকে নস্যাৎ করার জন্য ভারত যেহেতু মোসাদের সাথে জয়েন্টলি আপনার কাজ করে এবং ভারতের সেনাবাহিনী প্যালেস্টাইনিদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, আমাদের এখানে যারা প্যালেস্টাইনের পক্ষে সহমর্মিতা দেখায় তারা কৌশলে ভারতের বিরোধিতা এড়িয়ে যায় আর কি। আসলে আমার মনে হয় যে মোসাদই এই ঘটনাটা ঘটাইছে এবং এইটাই যদি বলা হইতো তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে এই যদিও দ্বিতীয় প্রধানমন্ত্রী মানে পেহেলগামে হামলার পরেই তার প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে, তার বাংলাদেশে আসা নিয়ে নিশ্চয়ই কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে। তো যদিও গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেছেন যে আস্তে ধীরে পাকিস্তানের দিকে এগোতে, যাতে একটা আঞ্চলিক যুদ্ধ না লাগে। সেটা একটা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট, কারণ একটা ব্যাপকভাবে যুদ্ধ হওয়ার সম্ভাবনার কিছুটা হ্রাস হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মানে ভূমিকা আমাদের জন্য মানে ভালো হয়েছে। তো শিক্ষক প্রতিনিধি, শিক্ষক নেতা অধ্যক্ষ শফিকুল ইসলাম, জাতীয় জোটের জাতীয় শক্তির চেয়ারম্যান, আপনি বলবেন যে আসলে এই যে পারমাণবিক শক্তিধর দুটো রাষ্ট্র, পাকিস্তান ভারত দুটোই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, আপনারা জানেন যে বিশ্বের 7টি রাষ্ট্র সম্ভবত পারমাণবিক পারমাণবিক শক্তিধর, তার মধ্যে 3টা আছে নতুন লেজার পারমাণবিক শক্তিধর, তার মধ্যে হয়তো ভারত এবং পাকিস্তান মনে হয় নেই, সম্ভবত এখানে ইরান আছে। তো এখন এই ব্যাপক যুদ্ধ, যদি পারমাণবিক যুদ্ধের আশঙ্কা হয় তাহলে বাংলাদেশের অবস্থা কি হবে এবং যুদ্ধের সম্ভাব্য পরিণতি কি, আর আদৌ কি যুদ্ধ হবে? আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হল ইসলাম। আজকে আমরা দেখি যে প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে আমাদের ভারত। আমাদের নৈতিক দায়িত্ব হলো প্রতিবেশীকে সেভ করা, তাদের পক্ষ নেওয়া। কিন্তু দুঃখের বিষয় আমরা পারি না, কারণ বিগত দিনে মুসলমানদেরকে তারা যেভাবে নিম্ন শ্রেণীর মানুষের মর্যাদা দিয়েছিল, তারা পাখাটানা দাপ্তরিক কাজ ছাড়া কোনো কাজেই তারা মুসলমানদেরকে দিত না। সবচেয়ে বড় বড় গুরুত্বপূর্ণ কাজগুলো তারাই করেছিল, মুসলমানদেরকে অবজ্ঞা করেছিল। সেখান থেকে পাকিস্তান সৃষ্টি হয়। পাকিস্তান হওয়ার কারণে না আজকে বাংলাদেশ হয়েছে, আজকে রাজা রানীরা হয়েছে, আজকে ক্ষমতাধর ব্যক্তিদের উৎপত্তি হয়েছে, আজকে প্রধান উপদেষ্টা যে ইউনূস হয়েছে পাকিস্তান হওয়ার কারণেই উনি হয়েছে, না হলে সম্ভব ছিল না। তা আমি মনে করি ভারত যে যুদ্ধ তৈরি করে পরিকল্পনা করছে, এটা এবারের জন্য হয়তো ভালো হবে না। কি কারণ, চীন তাদের সাথে যে বৈরিতা রয়েছে, সেই সাথে পাকিস্তান, বাংলাদেশ, কাশ্মীর, সারা পৃথিবীতে, সেই সাথে ভারতের যে অঙ্গরাজ্য 7 সিস্টার সহ অনেক রাষ্ট্র অঙ্গরাজ্য, তারাও তাদের স্বাধিকারের আন্দোলনে তারা সোচ্চার। আমি মনে করি অন্য দিনে তারা যদি এই যুদ্ধকে সহজ মনে করেছিল, কিন্তু এখন তাদের জন্য কঠিন হবে, কারণ এই যুদ্ধের কারণে হয়তো এই আঞ্চলিক যুদ্ধ বেড়ে যেতে পারে এবং আরেকটি ইসলামিক যুদ্ধ হবে, যে যুদ্ধ নেতৃত্ব দেবে, ঘাঁটি হিসেবে বাংলাদেশকে ব্যবহার করতে চাইলেও বাংলাদেশের লোকেরা যেভাবে অ্যাক্টিভ রোল প্লে করতে পারে যুদ্ধক্ষেত্রে খালি হাতে, ফিনিক্স পাখির মতো, আবাবিল পাখির মতো, পৃথিবীতে আর কোনো জাতি পারবে না। আর তারপরে যদি কিছু অস্ত্র তাদের হাতে আসে, তাহলে তারা চূর্ণ বিচ্ছিন্ন করে ছাড়বে সারা পৃথিবীকে বিধ্বংস কামানের মতো। অতএব আমি মনে করি এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করেন, আমরা শান্তি চাই। এই শান্তির বার্তা পৌঁছে দিচ্ছে আজকে আমরা এই জাতীয় শক্তির পক্ষ থেকে এবং বাংলাদেশ পলিটিক্যাল অ্যালায়েন্সের পক্ষ থেকে। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। যেটা বলছিলাম যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ভারতকে সীমিত প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছে। এতে হয়তো যুদ্ধ ভাবটা কিছুটা কমেছে, হয়তো ট্রাম্পের ইঙ্গিতেই এই জেডি ভান্স এই ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি একটা বিষয় বলি রাখি যে কালকে কিন্তু ট্রাম্প হাল ছেড়ে দিয়েছেন, বলছে রাশিয়া এবং ইউক্রেন তোমরা তোমাদের মতো যুদ্ধ করো, যাই করো, তোমরা তোমাদেরটা, আমরা এখানে কোনো আর ভূমিকা নাই। এটা নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক চাপের মধ্যে ফেলেছে ট্রাম্পকে, যে না, আপনি যেহেতু একটি প্রভাবশালী রাষ্ট্র, আপনি
ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ তাদের উপর ছেড়ে দিবেন কেন? আমরাও পলিটিক্স ক্লাব থেকে একটা বিবৃতি দিয়েছি। এখন কথা হচ্ছে এই যে যুদ্ধ নয় শান্তি আমরা বলছি, আপনি প্রধান উপদেষ্টা পলিটিক্স ক্লাবের, প্রায় 40টা দেশের সঙ্গে আমাদের এই পলিটিক্স ক্লাবের কানেক্টিভিটি আছে এবং আসলে যুদ্ধ ভাব, মানুষের জীবন নাশ হচ্ছে, ইসরায়েল হামলে পড়েছে আপনার গাজায়, সেখানে কিন্তু ইসরায়েল কিন্তু এখন দারুণ রকমের প্রচন্ড রকমের দাবানল হচ্ছে এবং শোনা যাচ্ছে সে দাবানল নাকি শহরের দিকে ঢুকে যাচ্ছে। যদিও ইসরায়েলের একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন যে এটা একটা ষড়যন্ত্র, কেউ আগুন লাগিয়ে দিয়েছে, কিন্তু আগুনের তীব্র তাপদাহ দেখে মনে হচ্ছে না যেটা আগুন লাগিয়ে দিয়েছে, এটা একটা দাবানল সৃষ্টি হয়েছে, এটা মানে প্রকৃতি প্রতিশোধ দিচ্ছে। এখন এই যে শোনা যাচ্ছে পেহেলগামে নাকি এটাকে এই সংঘাতটা ঘটিয়েছে, এটা পত্রপত্রিকায় আসছে, বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে। রর ভূমিকা, কিছু স্ক্রিনশটও আমরা পেলাম, দেখলাম যে সেখানে অনেক মানে আগে থেকেই মিডিয়ার লোক হাজির করা হয়েছে এবং সেটা শোনা যাচ্ছে রয়ের তত্ত্বাবধানে ভারতে এমন কাজটি করে পায়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে যাচ্ছে। আপনি কিছু বলবেন? খান মজলিস, মোয়াজ্জেম হোসেন খান মজলিস 69-এর গণঅভ্যুত্থানের অগ্রনায়ক, জাতীয় স্বাধীনতা মঞ্চের আহ্বায়ক এবং জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান। আসলে ভারতের সাথে ইসরায়েলের একটা ঘনিষ্ঠ সহযোগিতা আছে এবং ভারতের সেকেন্ড লার্জেস্ট আর্মস সাপ্লায়ার হলো ইসরায়েল। এবং বাংলাদেশে যেভাবে প্যালেস্টাইনিদের প্রতি সংহতি প্রকাশ করে যে ধরনের ডেমনস্ট্রেশন হইতেছিল এবং পাকিস্তানের যে দ্বিতীয় প্রধান ব্যক্তি বাংলাদেশে আসার কথা ছিল, এই বাংলাদেশ এবং পাকিস্তানের একটা যোগসূত্র হোক, আমার মনে হয় যে রদ থেকে বেশি মোসাদি এটা করতে পারে। এবং আমাদের এরা আপনি এটা যদি রর উপরে দিলেও রর সাথে তো মোসাদ জয়েন্টলি কাজ করতেছে, তা আমার মনে হয় যে এটা কাজ মোসাদি করেছে, যেহেতু দুইটা রাষ্ট্রের আর কি পাকিস্তান বাংলাদেশের কোনো যোগসূত্র না হয়। কারণ প্যালেস্টাইন ইস্যুতে কিন্তু দুইটা দেশেরই আপনার হয়েছে, আপনার লোকজন ফুসে উঠেছিল এবং ভারতেরও সমগ্র মুসলিম সমাজ ওয়াক বিলের বিরুদ্ধে তারা উত্তপ্ত হয়েছিল। এটা থেকে সবাই এগুলোর থেকে বিরত রাখার জন্যই আমার মনে হয় যে এটা মোসাদি করেছে এটা, এবং এটাই বলা উচিত ছিল। ওই করলেও ওইটা মোসাদের নলেজের বাইরে কোনো কিছু হয় নাই, কারণ এখানে বেচা করেছে যে আপনার হিন্দুদের মারছে, কিন্তু তাদের রক্ষা করতে যে মুসলমান মারা গেছে 6 জন, এটা কিন্তু তারা বলে না। এবং 2026 সালে ভারতের ইলেকশন আসতেছিল, সেই ইলেকশনে আমার মনে হয় যে সেটা একটা ব্যাপার এবং ওই ওয়াক বিলের কারণে সমগ্র ভারতের মুসলমানরা ছিল, প্যালেস্টাইনের ইস্যুতে বাংলাদেশ পাকিস্তানের মুসলিমরা বিক্ষুব্ধ ছিল এবং সেই সবকিছু মিলেই আমার মনে হয় যে এই ঘটনাটা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। কারণ এটা 2026 সালের ইলেকশনে এটা মোদির হিন্দু ভোট আপনার তাদের পক্ষে টানার একটা সুবিধা হবে। আপনারা দেখবেন যে মোদি গত ইলেকশনে কিন্তু মেজরিটি ওইভাবে পায় নাই, কারণ যদি আপনার বিহারের নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু যদি সমর্থন প্রত্যাহার করে, এখনো ওই গভর্নমেন্ট ফল করবে, মোদির গভর্নমেন্ট। তা আমার মনে হয় যে এটা ওরা এক ডিলে 2-3 পাখি মারতে চেয়েছে। একটা হলো যে ইসরায়েলের দিক প্যালেস্টাইন ইস্যু থেকে দৃষ্টি ফিরানো, আরেকটা হলো সম্ভাব্য বাংলাদেশ পাকিস্তানের একটা সখ্যতা হওয়া এবং প্রয়োজনে হয়তো মিলিটারি সখ্যতাও হইতে পারে। কারণ বাংলাদেশের সাথেও তো পতিত সরকার এরপর থেকেই আপনার ভারতের সাথে একটা স্নায়ু যুদ্ধ চলতেছিল। তো আমার মনে হয় যে রাজনীতি যারা করে তাদের এক একটা কথা কিন্তু আপনার অনেক
একটা সার্বত্তা থাকা উচিত আর কি, কারণ হঠাৎ করে কমেন্ট করার দরকার নাই। তো আমার মনে হয় যে এটা এখানে ওরা এক ঢিলে ৩-৪ পাখি মারার জন্য এটা সম্ভাব্য র এবং মোসাদ জয়েন্টলি এটা অপারেট করছে। একটা হলো যে আপনার এই ওয়াক বিলের বিরুদ্ধে যে সমগ্র ২০ কোটি মুসলিম ভারতের এরা খেপে গিয়েছিল, ইসরায়েলের কারণে বাংলাদেশ পাকিস্তানের হয়েছিল, পতিত স্বৈরাচারের কারণে এই দেশের লোকজন আপনার তারা পাকিস্তানের সাথে আবার বন্ধুত্ব করতে চেয়েছিল। তো আমার মনে হয় এই জিনিসটা ওরাই করেছে এবং তার পরিপ্রেক্ষিতে একটা যুদ্ধ ভাব। আর মার্কিন ভূমিকা আমার মনে হয় যে পাকিস্তান যদি অ্যাটমিক শক্তি না হতো তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এত সংযুক্ত কথা বলতো না, কারণ এখানে যুদ্ধ যদি পারমাণবিক যুদ্ধ হয় ২ দেশই ধ্বংস হয়ে যাবে এবং আশেপাশেও এটার এফেক্ট হবে। আমার মনে হয় যে আমাদের এখানে আমাদের সাবেক বিডিআর চিফ যে কথাটা বলেছেন এটাও বলাটা রেসপন্সিবল হয় নাই। আমার মনে হয় যে আমাদের এই হাসিনার এই ১৫-১৬ বছরে আমাদের ডিফেন্সের কোনো অগ্রগতি হইতে পারে নাই। তো ভারত পাকিস্তানের যে টেনশন আছে সেটা আমাদের দিকে টাইনে নেওয়া হয় না, আমাদের ডিফেন্সকে এখন স্ট্রং করা দরকার। কারণ এটা হয়তো আল্লাহরই একটা রহমত যে ওই দিকে চলে গেছে, কারণ ওরা ইস্টার্ন সেক্টরেও রাফায়েল টাফেল অনেক কিছু আইনে ভারত যুক্ত করেছিল এবং পরবর্তীতে দেখা গেছে যে এরা এখান থেকে হয়তো ইগুলা তাদের বিমান বাহিনী থেকে অন্যান্য জিনিস ওরা সেন্ট্রাল কমান্ডের দিকে নিয়ে যেতেছিল। তো এখন হঠাৎ করে আমাদের বিমান বাহিনীর এক্সারসাইজ দেখতে যে আমাদের প্রধান উপদেষ্টা বললো যে আমাদের প্রস্তুত থাকতে হবে এবং আধা প্রস্তুত থাকলেও চলবে না। এখানে আবার টেনশনটা আবার আমাদের দিকে টাইনে আনা হয়েছে। আমার মনে হয় যে আমাদের উচিত যে এই সুযোগে আমাদের ডিফেন্সকে স্ট্রং করা, আমাদের নৌবাহিনী, বিমান বাহিনী, সশস্ত্র বাহিনীর স্ট্রং করা। যুদ্ধভাব ওদের সাথে হয়েছে, ওদেরকেই লড়তে দেন যাই হোক। আর আমাদের এমন কোনো শক্তি নাই যে আমরা এই মুহূর্তে এই করব। এখানে চীন আর পাকিস্তান যদি ওদের সাথে করে, তারপরে ভারত যদি আমাদের অ্যাটাক করে সেটা দেখা যাবে আর কি। কিন্তু আমাদের এই সুযোগে আমাদের সশস্ত্র বাহিনীকে স্ট্রং করার একটা সুযোগ হয়েছে, এই সুযোগটা আমাদের কাজে লাগানো দরকার, আরো বেশি সক্ষমতা অর্জন করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পলিটিক্স ক্লাবের হকসিটে বসে কথা বলছেন আন্তর্জাতিক রাজনীতি তথা সম্ভাব্য যুদ্ধ, পাক ভারতের যুদ্ধ নিয়ে। আমির আলী হাওলাদার, আপনি মুসলিম লীগ কমিটির চেয়ারম্যান। আপনার অনেক অতীত ইতিহাস কিন্তু আমরা এর আগেও অনেকবার বলেছি, আমাদের দর্শক শ্রোতা জানেন। আপনি বাংলাদেশকে খাদের কেনা থেকে ফেরত এনেছেন যে রিভিউ একটি পত্রিকাতে বাংলাদেশ সম্পর্কে বাজে মন্তব্য করেছিল, আপনার ছবি লাদেনের সঙ্গে মিলিয়ে ছাপিয়ে দেওয়া হয়েছিল এবং বলেছিল বিয়ার অফ বাংলাদেশ থেকে সাবধান, বাংলাদেশ জঙ্গিবাদের উত্থান হচ্ছে ইত্যাদি ইত্যাদি। পরবর্তীতে ওই পত্রিকার ভিতরে গিয়ে দেখা গেল লাদেনের ছবি বাইরে, আপনার ছবি, চেহারায় মনে হলো 2 ভাই একই রকম চেহারা। তো যাই হোক, আপনি 12,000 কোটি টাকার মামলা করেছিলেন। সেই পত্রিকা রাষ্ট্রীয় তত্ত্বাবধানে রাষ্ট্রেও মামলা করেছিল, করবার প্রস্তুতি নিচ্ছিল। তো যাই হোক, সেই পত্রিকা বাংলাদেশে নিষিদ্ধ হয়েছিল এবং তারপর আপনি সারা বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন। এখন ভারত পাকিস্তানের যুদ্ধের এই দামামা বাংলাদেশের মধ্যেও এসে পড়েছে। আপনি কিভাবে এটাকে আলাদা করবেন আর এটার সমাধান বা কি, মানে এটা গতি কোন দিকে যাচ্ছে একটু বলবেন? আসলে মানে মারে দিয়া জিরে মারে এই অবস্থা হয়েছে। কিন্তু ব্যাপার হলো এখন বর্তমানে আমাদের যে ভারতের সাথে একটা যুদ্ধ হয়ে গেছে এই 2024-এ, সেটা হলো অর্থনৈতিক যুদ্ধ। সেই যুদ্ধে বাংলাদেশ বিজয় করেছে। এখন যে যুদ্ধ হবে, কিন্তু আমার মনে হয় সারা বাংলাদেশের যত বর্ডার আছে এবং সমস্ত বর্ডারে আমার যত শক্তি আছে, আমার শক্তি দিয়ে আমাকে এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমার প্রিপারেশন নিয়ে রাখতে হবে। কে রাখবে কে রাখবে না সেটা ব্যাপার না, কেননা আমরা যে কোনো মুহূর্তে মনে করতে হবে যে ভারত পাকিস্তানের সাথে নয়,
ভারত আমার বাংলাদেশের সাথে উনি দখল করার জন্য বড় ধরনের একটা প্রিপারেশন নিয়ে রাখতেছেন। কারণ যদি না হতো তাহলে তিনি অক্ষ স্টেটের উপর হাত দিতেন না। অক্ষ হলো একটা, এই অক্ষ দিয়ে ওর দেশে মুসলমানদেরকে অস্তিত্ব দিয়ে একটা জানান দিল যে আমরা সারা বাংলাদেশে যত মুসলমান আছে মুসলমানদের বিরুদ্ধে আমরা অ্যাটাক করতে রাজি আছি। কিন্তু আমরাও বাংলাদেশে 18 কোটি জনগণ আছে, আমরাও কোনো মতেই যদি কোনোভাবে যদি বাংলাদেশে যদি একটা ফোঁটাও যদি পড়ে তার বাংলাদেশকে ছেড়ে দিব না। এমনও হতে পারে দেখা যায় পাকিস্তান ভারত দুইজন যুদ্ধ করতেছে, মধ্যে ইন্ডিয়া করলো কি ফট করে বাংলাদেশে মারিয়া দিল, মারিয়া দিয়ে কি করবে, এটা পাকিস্তান মারছে। অতএব আমাদের অ্যালার্ট থাকতে হবে। ভারত যে কোনো মুহূর্তে একটা অঘটন আমাদের সাথে ঘটাতে হবে এবং পারে যে কোনো মুহূর্তে ভারত আমাদের সার্বভৌমত্ব নিয়ে আমাদের বিভিন্ন জিনিস নিয়ে ভারত আমাদের সাথে অ্যাটাক করতে পারে, ভারত করবে এটাই ধরে নেন। এটার বিকল্প হিসাবে আমাদের এসবিডিবি, এনএসআই, প্রশাসন, নৌবাহিনী, বিমান বাহিনী এবং আর্মি যারা আছেন, আমাদের যতটুকু শক্তি আছে অতটুকু শক্তি নিয়ে আপনারা প্রিপারেশন রাখেন এবং সারা বাংলাদেশের থেকে কমের পক্ষে 1 থেকে 2 কোটি নৌজওয়ানদেরকে ট্রেনিং দিয়ে প্রিপারেশন রাখেন, যাতে আপনারা বাসি হু দেওয়ার সাথে সাথে যাতে এই নৌজওয়ানরা জান প্রাণ দিয়ে যাতে ওই দিল্লি পর্যন্ত দখল করতে পারে, আপনারা সেই প্রিপারেশন আপনারা রাখেন। এটা আমাদেরকে আগাইতে হবে এবং আমাদের প্রিপারেশন রাখতে হবে। কোনো মতেই ভারতকে ছাড় দেওয়া যাবে না। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা দিল্লি দখল করতে চাই না, তবে আমরা দিল্লি লাড্ডু খেতে চাই। দিল্লি বাংলাদেশ, বাংলাদেশ ভারত, ভারত পাকিস্তান সবাই যেন শান্তিতে থাকতে পারে, যুদ্ধ নয় শান্তি। তবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইলে নিশ্চয়ই এই উপমহাদেশের অন্যতম মানে আকর্ষণ বাংলাদেশ। এখন আপনারা জানেন যে অনেক এআই টেকনোলজির অনেক সরঞ্জাম, অনেক মূল্যবান মানে পদার্থ ধাতু পাওয়া গেছে, যেটা নিয়ে পাকিস্তান যেটা নিয়ে চায়না এবং আমেরিকার মধ্যে কারাকারি চলছে, কে আগে এখানে নিবে। ভিতরের খবরগুলো আর কি বাইরে প্রকাশ খুব কম হয়। বাংলাদেশ এখন খুবই একটা ইম্পর্টেন্ট দেশ, এখানে দখলদারিত্বের বাণিজ্য চলছে। তো যাই হোক, সেসব ইতিহাস নিয়ে আমরা পরে কথা বলবো। পাক ভারত যুদ্ধ, সম্ভাব্য যুদ্ধ নিয়ে আলোচনা করলাম। পলিটিক্স ক্লাবে এই আলোচনায় যুক্ত হয়েছিলাম আমি, রাজু আহমেদ খান, পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক এবং গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম।